Hello, Assalamu alaikum, my dear students. I hope you guys are doing well by the grace of Almighty Allah. So, আমাদের mid week শেষ হয়ে গেছে, so we have to get back to our study. আচ্ছা, এখন যেহেতু আমাদের 50% কোর্স বাই দিস টাইম কভার হয়ে যাওয়ার কথা, so আমাদের চারটার পাঁচটা চ্যাপ্টার হচ্ছে কভার, চারটা চ্যাপ্টার কভার করা হয়েছে এই পর্যন্ত। আমাদের মেইন যে চ্যাপ্টার গুলো ছিল তার মধ্যে মনে করেন যে পাঁচটা চ্যাপ্টার হচ্ছে ফিফথ চ্যাপ্টার পর্যন্ত আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো থাকবে। মাইক্রো ইকোনমিক্স এর ইম্পর্টেন্ট টপিক গুলো 5 নম্বর চ্যাপ্টার পর্যন্ত থাকবে। এর পরে যে চ্যাপ্টার গুলো আছে সেখানে আমরা হয়তো সবকিছু কভার করব না, আমরা জাস্ট কিছু কিছু পার্ট কভার করে করে যাব। হ্যাঁ, আমাদের এর পরের চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, ওখান থেকে আমরা কিছু কিছু পার্ট কভার করে যাব। সো আমাদের আর মনে হয় 10টা ক্লাসের মতো আমরা পাবো, সেখান থেকে মানে ক্লাস পড়ার জন্য 10টা ক্লাস পাবো। এরপরে বাকি ক্লাসগুলো আমাদের এই যে প্রেজেন্টেশন, ভাইভা অ্যান্ড অল এগুলোর জন্য পাবো। সো আমাদের যে এই যে 10টা ক্লাস আমরা পাবো, সেই 10টা ক্লাসের মধ্যে আমরা ট্রাই করব হচ্ছে আমাদের সিলেবাসটা কমপ্লিট করার। সো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 4 এ একটা টপিক বাদ ছিল। আমি চেয়েছিলাম যেটা ওই টপিকটা আমি অন্য একটা বই থেকে কভার করব। হ্যাঁ, আমি টপিকটা ফার্স্টে ভেবেছিলাম যে ওটা আমি স্কিপ করব, কারণ ওটা মাইক্রো ইকোনমিক্সের সাথে খুব বেশি রিলেটেড না। পরে যেটা আমি দেখলাম যে এটা হচ্ছে আপনাদের পরে আরেকটা কোর্সের আপনাদের দরকার হবে। হ্যাঁ, সো যেহেতু এটা পরে আরেকটা কোর্সের দরকার হবে, সো এখনই যদি একটু আপনারা এটা নিয়ে এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যান, তখন যখন আপনারা ওই কোর্সটা করবেন মেবি আপনাদের থার্ড ইয়ারে, সেটা একটা মানে আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজেস হবে, পজিশন ক্রিয়েট হবে। বাট এই জিনিসটা আপনি হয়তো অন্য কোনো কোর্সে পাবেন না। ঠিক আছে? সো আমরা ওই আমি যে বইটা থেকে আপনাদেরকে আজকে পড়াবো সেটা আমি আপনাদের গুগল ক্লাসরুম অথবা আপনার যে একটা ইয়ে থাকে কোর্স কিট, ওই কোর্স কিট অথবা গুগল ক্লাসরুম যে কোনো একটাতে আমি সেটা আপলোড করে দিব। ঠিক আছে? সো আমাদের যেই টপিকটা বাদ ছিল সেটা হচ্ছে সেটা হলো যে এজবোর্ড বক্স, এটা হচ্ছে বেনিফিট ফ্রম এক্সচেঞ্জ, এরকম একটা টপিক ছিল। সেই টপিকটা আমরা ডমিনিক সালভাটর বই থেকে পড়বো না, আমরা সেটা পড়বো এই বইটা থেকে। আপনারা যেটা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এই বইটা থেকে পড়বো। বইটা আমি শেয়ার করবো এবং কত পেজ থেকে কত পেজ পড়তে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। আচ্ছা, সো এই যে টপিকটা টপিকটার বেসিক রেশনাল হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি এখানে একটা ইকোনমি আছে এবং ইকোনমিতে দুইজন মানুষ এক্সিস্ট করে। ঠিক আছে? ইকোনমিতে আছে দুইজন মানুষ, একজন হচ্ছে অ্যাডাম, একজন হচ্ছে ইভ। ঠিক আছে? দুইজন মানুষ আছে ইকোনমিতে, অ্যাডাম আর ইভ। এখন এই যে অ্যাডাম আর ইভ আছে, তাদের আবার ইকোনমিতে আছে হচ্ছে দুইটা প্রোডাক্টের, একটা হচ্ছে ফিগ লিভ আর একটা হচ্ছে অ্যাপেল। সো এই যে আপনারা একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে, সরি, এই বক্সটাকে বলা হয় এজওয়ার্থ বক্স। তো এজওয়ার্থ বক্স যেটা, এই বক্সটাতে দেখেন এখানে 4টা কর্নার আছে। হ্যাঁ, 4টা কর্নারের মধ্যে ও আর যে পার্টটা আছে, ও আর যে লাইনটা আছে, মানে এখানে যে ভার্টিক্যাল অ্যাক্সিসটা আছে ও আর, এই ও আরটা শো করতেছে একটা ইকোনমিতে কতটুকু ফিগ লিফ প্রোডাকশন হয়। ঠিক আছে? একটা ইকোনমিতে কতটুকু ফিগ লিভস আছে। আচ্ছা, এখানে দুইটা প্রোডাক্ট আছে, দুইটা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে অ্যাপেল আর একটা হচ্ছে ফিগ লিভস। সো এই যে ও আর এ দেখাচ্ছে হচ্ছে কতটুকু ফিগ লিভস আছে একটা ইকোনমিতে, আর ও এস যেটা সেটা দেখাচ্ছে একটা ইকোনমিতে কতটুকু অ্যাপেল আছে। ঠিক আছে? এই যে ও পয়েন্টটা আছে, এই ও পয়েন্টটা থেকে আমরা ক্যালকুলেট করব হচ্ছে অ্যাডাম কতটুকু হোল্ড করে, আর ও বার যে পয়েন্টটা আছে, ও প্রাইমের যে পয়েন্টটা, সেখান থেকে আমরা ক্যালকুলেট করব ইফ কতটুকু হোল্ড করে। ঠিক আছে? সো আচ্ছা, এখন দেখেন এখানে অনেকগুলা দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, ইউভি, তারপরে ভিএক্স, ভি ওয়াই, এগুলো হচ্ছে ডিফারেন্ট পজিশন। এরকম পজিশনে তারা অ্যাডাম আর ইভ হোল্ড করতে পারে। যেমন ধরেন ও ইউ দিয়ে বোঝাচ্ছে কি, ও ইউ দিয়ে অ্যাডাম কতটুকু ফিগ লিফ হোল্ড করতেছে একটা ইকোনমিতে। ঠিক আছে? ও এক্স দিয়ে বোঝাচ্ছে অ্যাডাম কতটুকু অ্যাপল একটা ইকোনমিতে হোল্ড করছে।
ও প্রাইম ডাব্লিউ দিয়ে বোঝাচ্ছে ইফ একটা ইকোনমিতে কতটুকু ফিগ লিভস হোল্ড করছে, আবার ও প্রাইম ওয়াই দিয়ে বোঝাচ্ছে ইফ একটা ইকোনমিতে কতটুকু ফিগ লিভস কতটুকু অ্যাপল হোল্ড করছে। ঠিক আছে, সো এখানে এই এজওয়ার্ড বক্সটা অ্যাকচুয়ালি একটা বক্স, যে বক্সটা কি দেখায়, যে এখানে যে যারা আছে, যেমন এখানে আমরা ধরে নিচ্ছি যে দুইজন মানুষ থাকবে একটা ইকোনমিতে, তাদের ডিফারেন্ট টাইপ অফ কম্বিনেশন অফ হোল্ডিং ডিফারেন্ট প্রোডাক্টস। তাহলে অ্যাডাম কতটুকু হোল্ড করতেছে, তার বাকিটুকু ইভ হোল্ড করতেছে, বা ইভ কতটুকু হোল্ড করতেছে, তার বাকিটুকু অ্যাডাম হোল্ড করতেছে। সো এখানে আমরা এরকম ডিফারেন্ট কম্বিনেশন অফ হোল্ডিং ফিগ লিভস অ্যান্ড অ্যাপল আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, তাহলে এডওয়ার্ড বক্স একটা বক্স যেখানে আমরা দুইজন অ্যাডাম আর ইভের ডিফারেন্ট পোর্শন অফ হোল্ডিং ফিগ লিভস আর অ্যাপল দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই যে এজওয়ার্ড বক্সটা দেখলাম, এই এজওয়ার্ড বক্সটার পরে আমরা দেখতে পারি যে এই এজওয়ার্ড বক্সের মধ্যে আমরা একটা ইনডিফারেন্স কার্ভ আঁকবো। আমরা পরে আসছি ইনডিফারেন্স কার্ভ। সো ইনডিফারেন্স কার্ভ যদি আঁকি, তাহলে দেখেন এখানে যদি আমি অ্যাডামের একটা ইনডিফারেন্স কার্ভ আঁকি, তাহলে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভগুলো হবে এই যে ডার্ক পিঙ্ক পিঙ্ক যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ, বা ধরে নিলাম এগুলোকে আমি বললাম ম্যাজেন্টা। তো ম্যাজেন্টা কালার যেগুলো, সেগুলো হচ্ছে যে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ। তাহলে দেখেন A1 A2 A3 অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ, কারণ অ্যাডামের পোর্শনটা শুরু হয়েছে এখান থেকে। সো যেহেতু অ্যাডামের পোর্শনটা এখান থেকে শুরু হয়েছে, তাহলে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভটা খুবই স্বাভাবিক, আমরা জানি ইনডিফারেন্স কার্ভটা কিরকম হয়, এই শেপের হয়। তাহলে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভটা কি হবে, রাইটওয়ার্ড শিফট হবে, তাই না? রাইটওয়ার্ড থাকবে এটার ডিরেকশন। আচ্ছা, আবার এভের ইনডিফারেন্স কার্ভ যদি আপনি দেখেন, এভের পয়েন্টটা শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, তাহলে এভের যে ইনডিফারেন্স কার্ভ সেগুলো হবে কি, লেফটওয়ার্ড থাকবে ওর ডিরেকশনটা। তাহলে দেখেন ওর ইনডিফারেন্স কার্ভ কোনগুলা, E1 E2 E3। ঠিক আছে, তাহলে অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ হচ্ছে A1 A2 A3, আর এভের ইনডিফারেন্স কার্ভ হচ্ছে E1 E2 E3। এখন দেখেন কিছু কিছু জায়গায় কি করছে, ইনডিফারেন্স কার্ভগুলো ইন্টারসেক্ট করছে, সেগুলো আমরা আরো পরে দেখব। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি কি, আইডামের তিনটা ইনডিফারেন্স কার্ভ A1 A2 A3। এখন আমরা কিন্তু বলতে পারি যে A1 থেকে A2 ইজ বেটার ইনডিফারেন্স কার্ভ, কারণ আমরা কি জানি, whenever indifference curve is rightward shifted, it actually provides higher benefit or higher satisfaction. তাহলে অ্যাডামের জন্য রাইটওয়ার্ড শিফট হবে কোনটা, A1 থেকে A2 তে যখন যাবে তখন সেটা রাইটওয়ার্ড শিফট করবে, আবার যখন A2 থেকে A3 তে যাবে তখন সেটা আরো রাইটওয়ার্ড শিফট করবে। সো অ্যাডামের জন্য A1 থেকে A2 তে যাওয়া কি বেটার পজিশন, তাই না? ইনডিফারেন্স কার্ভ আমরা জানি যে এই ইনডিফারেন্স কার্ভ, ধরেন A1 যে ইনডিফারেন্স কার্ভটা আছে, এই ইনডিফারেন্স কার্ভে অ্যাডাম যতটুকুই হোল্ড করুক, মনে করেন এই পজিশনে সে হোল্ড করতেছে, তাহলে যে বেনিফিট পাবে এই পজিশনে হোল্ড করলেও সেম বেনিফিট পাবে, তাই না? তাহলে এই ইনডিফারেন্স কার্ভের মধ্যে যে কোনো পজিশনে থাকা অ্যাডামের জন্য সেম। আবার দেখেন A2 তে যদি যায় অ্যাডাম, তাহলে কি হবে, A1 এ এই পজিশনে সে যতটুকু হোল্ড করতেছে, সেম ভাবে যদি সে A2 তে যায় তাহলে আরো বেশি হোল্ড করতে পারবে, তাই না? A1 এ সে এই পর্যন্ত অ্যাপল হোল্ড করতো, এখন কিন্তু A2 তে যেয়ে সে এই পর্যন্ত অ্যাপল হোল্ড করবে। তাহলে আমরা জানি কি একটা ইনডিফারেন্স কার্ভ যত বেশি রাইটওয়ার্ড শিফট হবে তত বেশি কি হবে, সেটা বেটার, আমাকে বেটার আউটপুট, বেটার স্যাটিসফ্যাকশন দিবে। সো অ্যাডামের জন্য A1 এর চেয়ে A2 বেটার, আবার A2 এর থেকে A3 বেটার। আবার এভেরটা যদি আমরা দেখি, তাহলে এভেরটা দেখেন E1 ওর জন্য বেটার। E1 হচ্ছে ওর ইনিশিয়াল ইনডিফারেন্স কার্ভ, তাহলে ও যত ওর দিক থেকে রাইটওয়ার্ড শিফট করবে, আমি রাইটওয়ার্ড বলছি এই কারণে, আপনি যদি জাস্ট এই জিনিসটাকে উল্টায় দেখেন তাহলে দেখবেন যে ইভের দিক থেকে কিন্তু এটা রাইটওয়ার্ড। সো ইভ যত E1 থেকে E2 তে যাবে, E2 থেকে E3 তে যাবে, তত কি হবে এর জন্য, সে আরো বেটার বেটার ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে পারবে, তাই না? তাহলে তার জন্য কোন ইউটিলিটি কার্ভটা সবচেয়ে ভালো, E3 হচ্ছে এর জন্য সবচেয়ে ভালো, আবার অ্যাডামের জন্য সবচেয়ে ভালো A3। সো আমাদেরকে জানতে হবে আসলে, মানে আমাদের এগুলো পড়ার মেইন উদ্দেশ্যটা কি, আমাদের জানতে হবে কোন পয়েন্টে দুইজনেরই ইউটিলিটিটা ম্যাক্সিমাইজড হয়, বা কোন পয়েন্টে গেলে অ্যাডামের ইউটিলিটিটা ম্যাক্সিমাইজড হয়, আরো বেশি ম্যাক্সিমাইজ করতে পারবো উইদাউট অ্যাকচুয়ালি ইফকে আমি আরো মানে ইফের কোনো সরি ইভের কোনো ধরনের লস না করে, উইদাউট মেকিং ইভ এনি লস অর এনি এমন কোনো পজিশন যেটাতে হচ্ছে যে ওর লস হচ্ছে, উইদাউট মেকিং ইভ ওয়ার্স অফ, এরকম একটা সিনারিওতে আমরা যেতে চাচ্ছি। হ্যাঁ,
সো এইটা থেকে আমরা দেখলাম কি এই পর্যন্ত মানে এই সেকেন্ড ফিগারটা পর্যন্ত আমরা কি দেখলাম যে অ্যাডাম আর ইভের একটা কম্বিনেশন, ডিফারেন্ট কম্বিনেশনে তারা কি হোল্ড করতে পারে, ফিগ লিভস আর অ্যাপেল হোল্ড করতে পারে। আচ্ছা, এখন এর পরের যে বক্সটা আছে এই বক্সটা থেকে আমরা আসলে দেখতে পারবো হচ্ছে অ্যাডামের তিনটা ইনডিফারেন্স কার্ভ। মনে করলাম যে এখানে ইফকে আমি বাদ দিলাম, শুধু অ্যাডামেরটা দেখি, তাহলে দেখেন এই যে ডার্ক যে পিঙ্কটা ম্যাজেন্টা, সেখানে দেখেন তিনটা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে, একটা হচ্ছে এ জি, একটা হচ্ছে এ এইচ, আর একটা হচ্ছে এ পি। সো এ জি, এ এইচ আর এ পি, এই তিনটা ইনডিফারেন্স কার্ভ কার? এই তিনটা ইনডিফারেন্স কার্ভ হচ্ছে অ্যাডামের। আচ্ছা, এখন দেখেন যদি আমি একটা ইনডিফারেন্স কার্ভ আঁকি এভের, সেটা হচ্ছে ইজি, ঠিক আছে? এই ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে কার? ইভের। এখন দেখেন ইভের ইনডিফারেন্স কার্ভটা কি করলো, অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ তিনটা জায়গায় না, মানে অনেকগুলো জায়গায় সে টাচ করছে, বাট আমরা তিনটা জায়গায় ডিনোট করছি, ঠিক আছে? সো ইভের ইনডিফারেন্স কার্ভটা অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ, তিনটা কার্ভের সাথে তিনটা পয়েন্টে কি করলো, টাচ করলো। এখন পয়েন্ট তিনটাকে আমরা একটু ডিনোট করি। পয়েন্ট তিনটার একটা হচ্ছে জি, একটা হচ্ছে এইচ, আর একটা হচ্ছে পি। আচ্ছা, এখন দেখেন জি পয়েন্টটা যেটা, এই জি পয়েন্টে অ্যাডাম আছে হচ্ছে এ জি, ইনডিফারেন্স কার্ভ। এ জি ইনডিফারেন্স কার্ভ হচ্ছে অ্যাডামের জন্য সবচেয়ে লেফটওয়ার্ড ইনডিফারেন্স কার্ভ, যে ইনডিফারেন্স কার্ভে থাকলে সে সবচেয়ে কম ইউটিলিটি পাবে, তাই না? আমরা জানি রাইটওয়ার্ড যত শিফট করবে তত ইনডিফারেন্স কার্ভ তাকে বেটার ইউটিলিটি দিবে। তাহলে এ জি হচ্ছে কি সবচেয়ে লেফটওয়ার্ড। আচ্ছা, এখন এই যে এ জি ইনডিফারেন্স কার্ভটা আছে, এই কার্ভে ইভের ইনডিফারেন্স কার্ভ কোথায় ইন্টারসেক্ট করছে? জি পয়েন্টে। এখন আমি জানতে চাই যে আমি কি অ্যাডামকে আরো বেটার পজিশনে নিয়ে যেতে পারবো উইদাউট মেকিং ইভ ওয়ার্স অফ? এটা কি আসলে পসিবল? এটা আমি জানতে চাই। এখন আমি যদি সেটা জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে? অ্যাডামকে যদি আমি আরো বেটার পজিশনে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আরো একটু বেটার একটা ইনডিফারেন্স কার্ভে যেতে হবে। সো অ্যাডামের জন্য আরো বেটার ইনডিফারেন্স কার্ভ কোনটা? এ এইচ। এই যে এই ইনডিফারেন্স কার্ভটা অ্যাডামের জন্য আরেকটু বেটার ইনডিফারেন্স কার্ভ। সো যদি অ্যাডামকে আমি এ এইচ এ নিতে চাই তাহলে দেখেন ইনডিফারেন্স কার্ভটা ইভের ইনডিফারেন্স কার্ভের সাথে কোথায় ইন্টারসেক্ট করে? এইচ পয়েন্টে। এখন এই যে এইচ পয়েন্টে যে ইন্টারসেক্ট করলো ইভের সাথে, ইন্টারসেক্ট করার কারণে কি হলো? একটা পয়েন্ট পেলাম, এইচ পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে জি পয়েন্টে থাকলে অ্যাডামের যেটুকু বেনিফিট হয়, এইচ পয়েন্টে গেলে অ্যাডাম আরো বেশি বেনিফিট পাবে, কারণ সে রাইটওয়ার্ড শিফট করছে ইনডিফারেন্স কার্ভটাকে। আচ্ছা, এখন ইভের কি কোনো ধরনের চেঞ্জ আসছে এখানে? ইভ কি আগের মতো আছে নাকি তার কোনো চেঞ্জ আসছে? ইভের কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। কারণ কি? কারণ এই যে জি আর এইচ পয়েন্টটা ইভের জন্য কিন্তু সেম ইনডিফারেন্স কার্ভে আছে। আমরা কি জানি? ইনডিফারেন্স কার্ভ যখন একটা ইনডিফারেন্স কার্ভে আপনি যেই পয়েন্টে থাকেন, এই পয়েন্টে থাকেন বা এই পয়েন্টে থাকেন বা এই পয়েন্টে থাকেন, সেটা কি করবে? আপনাকে সেম বেনিফিট দিবে। সো ইভের জন্য কিন্তু জি পয়েন্টে থাকা যা এইচ পয়েন্টে থাকাও তাই, তাই না? তাহলে ইভের জন্য কিন্তু এটা কোনো ধরনের চেঞ্জ, কোনো পজিশন না, রাদার অ্যাডামের জন্য এটা একটা বেটার পজিশন। তাহলে আমরা কি করতে পারি? যদি আমরা জি থেকে এইচ এ আসি তাহলে আমরা আলটিমেটলি কি করতেছি? এ জি ইনডিফারেন্স কার্ভ থেকে আসছি হচ্ছে এ এইচ ইনডিফারেন্স কার্ভে উইদাউট মেকিং ইভ ওয়ার্স অফ, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন আমি জানতে চাচ্ছি যে তাহলে কি অ্যাডামের আরো ইমপ্রুভমেন্ট করা সম্ভব? তো আমরা তার জন্য কি করব? আমাদেরকে আরো হায়ার ইনডিফারেন্স কার্ভে যেতে হবে। সো হায়ার ইনডিফারেন্স কার্ভে যেতে হলে কি করতে হবে? উই হ্যাভ টু যেতে হবে কোনটাতে? এপি তে। উই হ্যাভ টু গো টু এপি ইনডিফারেন্স কার্ভ। সো এপি ইনডিফারেন্স কার্ভে যদি যাই তাহলে কোন পয়েন্টে ইভের ইনডিফারেন্স কার্ভ আর অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ ইন্টারসেক্ট করে, ট্যানজেন্সি ক্রিয়েট করে, সে পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট, তাই না? এই পয়েন্টটাতে ইজি মানে ইভের ইনডিফারেন্স কার্ভ, অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ এপি এর সাথে একটা ট্যানজেন্সি ক্রিয়েট করতেছে। সো এই পি পয়েন্টটা হচ্ছে তাহলে আরেকটা পয়েন্ট যেখানে অ্যাডাম আর ইভের ইনডিফারেন্স কার্ভটা ট্যানজেন্সি ক্রিয়েট করলো। এখন
তাহলে এই পয়েন্টটা আবার দেখি, এই পয়েন্টে তাহলে অ্যাডামের জন্য কি বেটার অফ হয়েছে নাকি অ্যাডামের কোনো ডেভেলপমেন্ট হয় নাই? অবশ্যই জি পয়েন্ট থেকে যখন এইচ এ গেছে তখন অ্যাডামের বেটার অফ হয়েছে। আবার যখন এইচ থেকে পি পয়েন্টে গিয়েছে অ্যাডাম, তখন অ্যাডাম আরো বেটার একটা পজিশনে গিয়েছে। কিন্তু ইভ এর জন্য কিন্তু তিনটা পয়েন্টই সেম। কারণ কি, ইভ হচ্ছে ইভের কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসে নাই, কারণ সে সেম ইনডিফারেন্স কার্ভে আছে, ইজি ইনডিফারেন্স কার্ভটাতেই ইভ এখনো আছে। সো যেহেতু ইভ সেম ইনডিফারেন্স কার্ভে আছে তাহলে ইভের কোনো চেঞ্জ আসে নাই। আচ্ছা, এখন আমি জানতে চাই যে আচ্ছা অ্যাডামের কি আরো বেটারমেন্ট পসিবল? সো যদি আমি জানতে চাই যে অ্যাডামের আরো বেটারমেন্ট পজিশন পসিবল কিনা, তাহলে আমাকে কি করতে হবে? অ্যাডামকে আরো হায়ার ইনডিফারেন্স কার্ভে নিতে হবে, তাই না? তো দেখেন তাহলে আরো হায়ার ইনডিফারেন্স কার্ভটা কিভাবে হবে? আরো রাইট ওয়ার্ড ধরলাম, এখানে একটা ইনডিফারেন্স কার্ভ এ এক্স। এখন এই ইনডিফারেন্স কার্ভ শুধু অ্যাডামের ইনডিফারেন্স কার্ভ থাকলে তো হবে না, আমাকে তো ইভেরও একটা ইনডিফারেন্স কার্ভ পেতে হবে, তাই না? তাহলে আমি এখন দেখেন এই যে একটা এ এক্স যে কার্ভটা আছে, এই কার্ভটার সাথে ইভের ইনডিফারেন্স কার্ভ যদি আমি মিলাতে চাই তাহলে আমাকে আরেকটা ইনডিফারেন্স কার্ভ আঁকতে হবে, সেটা হচ্ছে ইভের। সেটাকে আমি অন্য একটা কালার দিয়ে আঁকি, এটাকে আমি লাল দিয়ে আঁকি। আচ্ছা, এখন মনে করেন ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে এই রেডটা হচ্ছে ইভের ইনডিফারেন্স কার্ভ, এটাকে আমি আবার ই এক্স দিলাম, ই এক্স বা ই বার এক্স দিলাম, হোয়াট। এখন দেখেন অ্যাডামের যে ইনিশিয়াল ইনডিফারেন্স কার্ভ ছিল সেটা ছিল ইজি, এখন যে ইনডিফারেন্স কার্ভ সেটা হচ্ছে ই বার এক্স। সো ই বার এক্স যে কার্ভটা সেটা কিন্তু ইভের জন্য আরো কেমন কার্ভ? আগেরটা ছিল হচ্ছে হায়ার ইনডিফারেন্স কার্ভ, এখন ইনডিফারেন্স কার্ভটা লোয়ার ইনডিফারেন্স কার্ভ। তাহলে দেখেন পি পয়েন্ট থেকে যদি আমি অ্যাডামের বেটারমেন্ট চাই তাহলে আমাকে আরো রাইটওয়ার্ড যেতে হবে বা আরো হায়ার ইনডিফারেন্স কার্ভে যেতে হবে। কিন্তু আমি যদি ওই পয়েন্টে যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ইভের জন্য আরো ওয়ার্স অফ সিচুয়েশন বানাতে হবে। ইভের লস হলে তাহলেই আমি অ্যাডামের আরো ডেভেলপমেন্ট করতে পারবো। অ্যাডামের জন্য আরো বেটার পজিশন আমি কখনই যেতে পারবো যখন আমাকে ইভকে আরো লোয়ার ইনডিফারেন্স কার্ভে নিয়ে আসবো। ই জি ইনডিফারেন্স কার্ভ থেকে যখন আমি এক্স বার এক্স ইনডিফারেন্স কার্ভে নিয়ে আসবো তখনই ইভের কি হবে? ইভ হচ্ছে একটা তখন তারা আরেকটা পয়েন্ট পাবে যে পয়েন্টে অ্যাডামের কি হবে? অ্যাডামের সেই পয়েন্টে আরো বেটারমেন্ট হবে। তাহলে আমি কি বলতে পারছি যে এই পি পয়েন্টের পরে যদি তার আরো আমি যদি আরো বেটারমেন্ট চাই অ্যাডামের তাহলে সেটা কিন্তু পসিবল, কিন্তু অ্যাট দ্য লস অফ ইভ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আর আহ, এমন কোনো সিচুয়েশন হবে না যেখানে ইভেরও হচ্ছে যে ইভেরও কোনো চেঞ্জ আসতেছে না, বাট অ্যাডামেরও বেটারমেন্ট হচ্ছে। তো এই পজিশনটা পর্যন্ত, এই পি পজিশনটা পর্যন্ত আমি যেতে পারতেছি। এর উপরে যদি যেতে চাই বা এর চেয়ে হায়ার ইনডিফারেন্স কার্ভে যেতে চাইলে ইফকে আমাকে কি করতে হবে? আই হ্যাভ টু মেক ইভ ওয়ার্স অফ। ঠিক আছে, তাহলে এখন আমি পয়েন্টগুলো আবার একটু দেখি। তাহলে এই যে জি পয়েন্টটা আছে, জি পয়েন্টটা হচ্ছে একটা, জি পয়েন্টটাকে আমি বলতে পারি একটা পয়েন্ট যে পয়েন্টটি ইনডিফারেন্স কার্ভ দুইটা ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, জি পয়েন্টটা একটা পয়েন্ট যে পয়েন্টটি ইনডিফারেন্স কার্ভ দুটো ইন্টারসেক্ট করছে। বেটারমেন্টের জন্য আমরা যেতে পারি এইচ পয়েন্টে উইদাউট মেকিং ইফ ওয়ার্স অফ। তাহলে জি থেকে এইচে গেলাম, সেটা আর একটু বেটারমেন্ট হলো, সেটাকে বলা হয় প্যারেটো ইমপ্রুভমেন্ট। সেটাকে বলা হয় প্যারেটো ইমপ্রুভমেন্ট। কারণ জি থেকে এইচে গেলে আমি আর একটু ইমপ্রুভমেন্ট করতে পারতেছি। এইচ থেকে আবার পিতে গেলাম, সেটাও একটা প্যারেটো ইমপ্রুভমেন্ট। কারণ কি, এইচ থেকে আমি পিতে গেলাম। এখন দেখেন এই যে এইচ থেকে পিতে গেলাম, এরপরে কিন্তু আমার আর যাওয়ার উপায় নাই। আমি যদি চাই আরো 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 হায়ার ডিফারেন্স কার্ভে যেতে তাহলে কি হবে? এবার লস হবে। তাহলে এই পয়েন্টের পরে কিন্তু আমার আর যাওয়ার উপায় নেই। যেহেতু এই পয়েন্টে পরে আমার আর যাওয়ার উপায় নাই, তাহলে এই পয়েন্টটাই কি ম্যাক্সিমাম পয়েন্ট, যে পয়েন্টে দুইজন মানুষের কোনো ধরনের লস হচ্ছে না। ঠিক আছে, একজনের লাভ হচ্ছে বাট আরেকজনের লস করছে না। আমরা নর্মালি কি জানি? নর্মালি এরকম একটা সিচুয়েশনে একজনের লাভ হয় উইথ মানে বাই দ্য লস অফ আনাদার পারসন। সো এখানে কিন্তু সেটা হচ্ছে না, এখানে শুধু অ্যাডামেরই লাভ হচ্ছে, ইভের কোনো লস হচ্ছে না।
তাহলে এই পি পয়েন্ট পর্যন্ত যে পয়েন্টটা সেটা হচ্ছে প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। পি পয়েন্টটাকে আমরা বলবো প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। তাহলে এর পরে আর বেটারমেন্ট পসিবল না। তাহলে প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টের পরে আর কোনো বেটারমেন্ট পসিবল না উইদাউট মেকিং এনিওয়ান ওয়ার্স অফ। ঠিক আছে? সো পি পয়েন্টটা হচ্ছে আমার এখানে প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। তো আমি যদি এখন চাই যে এই অ্যাডামের যে প্রসেসটা দিয়ে আমরা দেখলাম যে অ্যাডামের প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট কোনটা, সেটা আমি ইভের জন্য বের করতে পারি। ঠিক আছে? সেম জিনিসটা আমরা ইভের জন্য আহ, করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সেটা এই গ্রাফের মধ্যে দেওয়া আছে এবং আমি চাই যে আপনারা একটু নিজেরা করে দেখেন। আচ্ছা, আমি তাও একটু বলে দেই, এখানে দুইটা ইনডিফারেন্স কার্ভ আছে। এটা দুইটা হচ্ছে ইভের ইনডিফারেন্স কার্ভ। একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে ইপি1। সো আমরা কি জানি, ইভের জন্য হচ্ছে সে যত হায়ার ইনডিফারেন্স কার্ভে যাবে তত তার বেটারমেন্ট, তাই না? তাহলে ইজির চেয়ে ইপি1 যে ইনডিফারেন্স কার্ভ আছে সেটা ইভের জন্য বেটার। এখন আপনি যদি জাস্ট এই মানে পজিশনটাকে যদি আপনি উল্টায় নেন, উল্টায় নিলে দেখবেন যে ইফ যত রাইট ওয়ার্ড যাবে তত তার জন্য ভালো। কিন্তু এখন যেরকম পজিশনটা আছে আপনি দেখতে পাচ্ছেন ইফকে কোথায় দেখতে পাচ্ছেন? উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছেন। সো এইভাবে আমরা যদি দেখি তাহলে হচ্ছে ইফ যত বেশি এদিকে প্রসিড করবে তত ইভের জন্য কি হবে? হায়ার ইনডিফারেন্স কার্ভ হবে। সো দেখেন এখানে ইভের দুইটা ইনডিফারেন্স কার্ভ আছে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে ইপি1। সো ইজির যে ইপি1 হচ্ছে তার বেটার ইনডিফারেন্স কার্ভ। সো এই যে এ জি ইনডিফারেন্স কার্ভটা আছে, এই জি ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে কার? অ্যাডামের। সো এই যে ইনডিফারেন্স কার্ভটা দুইটা পয়েন্টে ইভের ইনডিফারেন্স কার্ভকে টাচ করছে, একটা হচ্ছে জি আর একটা হচ্ছে পি1। সো জি পয়েন্টে যে টাচ করছে ইনডিফারেন্স কার্ভটাকে, ইভের ইনডিফারেন্স কার্ভকে যে টাচ করছে সেই পয়েন্টটাতে কি হয়? সেই পয়েন্টটাতে ওদের একটা ট্যানজেন্সি ক্রিয়েট হয়েছে। এখন আমি যদি চাই ইফ আরো বেটার পজিশনে আসতে চায় তাহলে সে কি করতে পারে? হায়ার ইনডিফারেন্স কার্ভে আসতে পারে উইদাউট মেকিং অ্যাডাম ওয়ার্স অফ। তাহলে সে যখন জি থেকে পি ওয়ানে আসবে তাহলে ইভ কি করতেছে? ইভ হচ্ছে অ্যাডামের কোনো লস না করে ইভ হচ্ছে তার শি ইজ মেকিং হার বেটার অফ। তাহলে সে পি1 পর্যন্ত যেতে পারবে। এরপরে যদি সে যেতে চায় তাহলে কি করতে হবে? তাহলে তার অ্যাডামের লস করে তারপরে তার বেটার পজিশনে যেতে হবে। তাহলে পি1 কে আমরা বলবো কি? প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। কারণ এই পয়েন্টের পরে যদি ইভ যেতে চায় তাহলে শি হ্যাজ টু মেক অ্যাডাম ওয়ার্স অফ। এটা একটু এঁকে দেখাই। এই যে ইজি ইপি1 এর পরে আরেকটা যদি কার্ভ থাকে, ধরলাম ইএল ইএল। সো এই পয়েন্টে যদি আমি ধরি তাহলে এখন এখানে একটা ট্যানজেন্সি ক্রিয়েট করতে হবে। ট্যানজেন্সি ক্রিয়েট করার জন্য আমাকে আবার কি করতে হবে? একটা ইনডিফারেন্স কার্ভ আঁকতে হবে। সেটা হচ্ছে কার পার্সপেক্টিভে? অ্যাডামের পার্সপেক্টিভে। তাহলে দেখেন অ্যাডামের পার্সপেক্টিভে যদি আঁকি এই ইনডিফারেন্স কার্ভটা, দেখেন অ্যাডামের অরিজিনাল ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এখানে, এখন নতুন ইনডিফারেন্স কার্ভটা হচ্ছে এখানে। তাহলে ইনডিফারেন্স কার্ভে কি দেখতে পাচ্ছি? অ্যাডামের লোয়ার ইনডিফারেন্স কার্ভে যেতে হবে, তাই না? ইভের যদি আরো ইমপ্রুভমেন্ট চাই তাহলে অ্যাডামকে আরো লোয়ার ইনডিফারেন্স কার্ভে যেতে হবে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। আমরা চাই কি? আমরা চাই হচ্ছে অ্যাডামের ইভের বেটারমেন্ট উইদাউট মেকিং অ্যাডাম ওয়ার্স অফ। তাহলে আমরা এই পয়েন্ট যে পি1 পয়েন্ট আছে এই পয়েন্টের পরে আর যেতে চাবো না, কারণ এই পয়েন্টের পরে গেলে কি হবে? অ্যাডামের লস হবে। আচ্ছা, তো এটা হচ্ছে যে অ্যাডাম আর ইভের প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। সো এই জিনিসটা থেকে আমরা জাস্ট আরেকটা এটা হচ্ছে আমাদের লাস্ট গ্রাফ। এই পর্যন্ত আমরা এই টপিকটা দেখব। তো এই গ্রাফটার মধ্যে জাস্ট একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি? অ্যাডাম আর এভের দুইটা করে ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে। এটা খুবই ইজি একটা জিনিস। দেখেন আপনি দেখলেই বুঝবেন যে অ্যাডামের দুইটা ইনডিফারেন্স কার্ভ আর এভের দুইটা ইনডিফারেন্স কার্ভ দেওয়া আছে। তো এখানে যেই পয়েন্টটাতে তারা করছে বা ট্যানজেন্সি ক্রিয়েট করছে এরকম কয়েকটা পয়েন্ট, একটা হচ্ছে জি পয়েন্ট, একটা হচ্ছে পি2 পয়েন্ট। এই পয়েন্টগুলো দেওয়া আছে। এখন আপনাকে বলতে হবে যে কোন পয়েন্টটা প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। ঠিক আছে? সো এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে আহ, কোন পয়েন্টটা প্যারেটো এফিশিয়েন্ট পয়েন্ট। জি পয়েন্টটা যদি ধরি তাহলে এই জি পয়েন্টটা আছে, জি পয়েন্টে দেখেন দুইজনেরই, অ্যাডামের এবং এভের দুইজনেরই
কি হচ্ছে লোয়ার ইনডিফারেন্স কার্ভ, তাই না? একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে এজি, দুইটারই লোয়ার ইনডিফারেন্স কার্ভ। সো আমি যদি আরো বেটারমেন্ট চাই দুইজনের, তাহলে আমি কি করবো, আরো হায়ার ইনডিফারেন্স কার্ভে যাব এবং P2 পয়েন্টে যাব। P2 পয়েন্টে দেখেন অ্যাডামের জন্য বেটার ইনডিফারেন্স কার্ভ, আবার ইভের জন্য বেটার ইনডিফারেন্স কার্ভ, তাই না? সো এই পয়েন্টটাতে গেলে কি হবে, P2 পয়েন্টে হচ্ছে তাহলে প্যারেটো এফিশিয়েন্ট, যে পয়েন্টে দুইজনেরই বেটারমেন্ট হচ্ছে উইদাউট মেকিং এনি ওয়ান ওয়ার্স অফ, তাই না? সো এইটাই হচ্ছে আমাদের এই বেনিফিট ফ্রম এক্সচেঞ্জ, যে টপিকটা আমি পড়াতে চাচ্ছিলাম। এই টপিকটা আমি আসলে আপনাদের মাইক্রো ইকোনমিক্সের জন্য পড়াচ্ছি না, এই টপিকটা অ্যাকচুয়ালি পড়াচ্ছি এটা বেস হিসেবে, আহ, যাতে আপনারা পরে যখন এই টপিকটা আবার আপনারা থার্ড ইয়ারে উঠে পাবেন, তখন যেন আপনাদের কাছে ইজি মনে হয়, ঠিক আছে? একদম যেন আপনারা হঠাৎ করে দেখে আপনারা যেন আহ, এরকম মানে একটা লসে না পড়েন, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের টপিকটা। আচ্ছা, এখন আপনাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিব। পিডিএফ এর এই পয়েন্ট থেকে যে ওয়েলফেয়ার ইকোনমিক্স এর যে পয়েন্টটা, না পিওর ইকোনমিক্স, হ্যাঁ ওয়েলফেয়ার ইকোনমিক্স যে পয়েন্টটা আছে 34 পেজের, এখান থেকে শুরু করে 3.5 যে একটা গ্রাফ, গ্রাফ 3.5 এই পর্যন্ত হচ্ছে আপনারা পড়বেন, ঠিক আছে? গ্রাফ 3.5 এর যে বা যে পর্যন্ত এক্সপ্লেনেশন, এইটুকু আপনারা পড়বেন, ঠিক আছে? এর বেশি আপনাদের এই টপিক থেকে পড়ার দরকার নেই। সো আমি এক্সপেক্ট করব হচ্ছে আপনারা এইটুকু পড়বেন, পড়ে আপনারা আমাকে জানাবেন ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, তাহলে আমরা নেক্সট ক্লাসে প্রসিড করব, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের টপিক। সো আপনারা এটা আজকে বাসায় একটু প্র্যাকটিস করেন। আমি এক্সপেক্ট করব হচ্ছে আপনারা সবাই গ্রাফগুলো বাসায় হাতে কলমে ট্রাই করবেন, ঠিক আছে? হাতে কলমে ট্রাই করবেন এবং ট্রাই করে দেখবেন যে গ্রাফগুলা ঠিক মতো আপনারা বুঝতে পারতেছেন কিনা। কারণ যেটা হয়, ইনডিফারেন্স কার্ভ নর্মালি আমরা বুঝি, তাই না? ইনডিফারেন্স কার্ভ আমরা পড়ে আসছি, আমাদের এই পর্যন্ত যেই চ্যাপ্টারগুলো পড়ছি সবগুলোতে ইনডিফারেন্স কার্ভ বা ইউটিলিটি কার্ভ যেটাই বলেন সেটা আমরা পড়ে আসছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে হইলো কি, আমরা নর্মালি একটা ডাইমেনশনে পড়ছি, তাই না? আমরা দেখছি যে একটা কর্নার থেকে, এখানে হলো অ্যাডামও আছে এবার ইভও আছে, দুইটা কর্নার থেকে যখন আমরা দেখতেছি তখন যেটা হয়, দুইটা কর্নার থেকে দেখলে একটা হচ্ছে আমরা রাইট ওয়ার্ড শিফট করতেছি, একটা লেফট ওয়ার্ড শিফট করতেছি। সো ওইখানে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। দেখুন, আপনি হয়তো এখন বুঝতেছেন, পড়ে আপনার বুঝতেছেন, যখন আপনি প্র্যাকটিক্যালি এটা ই করতে যাবেন বা ট্রাই করতে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে কনফিউজিং লাগবে যে আচ্ছা কোনটা ইভের জন্য কোনটা বেটার অপশন, অ্যাডামের জন্য কোনটা বেটার অপশন। সো এর জন্য আমি বলতেছি যে 3.5 ফিগার পর্যন্ত যেটুকু আছে সেটুকু আপনারা বাসায় প্রত্যেকটা ফিগার একে একে দেখবেন, ঠিক আছে? একে একে দেখলেই আপনারা প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন। সো আপনারা বাসায় ট্রাই করেন, আমাকে কমেন্ট বক্সে জানান ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, কোনো যদি ইস্যু থাকে সেটা আমাকে জানান। সো আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। স্টে স্টে সেফ, সবাই ভালো থাকেন, সবাই সবার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।